শফিক ভাই, আপনাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আপনাকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ। শফিক ভাই, প্রথম যেই প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে সম্প্রতি মানবাধিকার বিষয়ক একটা অনুষ্ঠানে আপনি একটা বক্তব্য দিয়েছেন। সেখানে মানে আমরা খ্যাতিমান সাংবাদিক শফিকুল আলমকে বলতে শুনেছি যে বাংলাদেশে মানবাধিকার প্রতিবেদনের একটা বড় সমস্যা হলো পত্রিকাগুলোর রিপোর্টের উপর নির্ভর করা। আপনি তারপরে ব্যস্ততার জন্য চলে গেছেন বটে, কিন্তু আপনার এই বক্তব্যের উপর ভিত্তি করে আরেকজন, মানে আমি বলবো যে মানবাধিকার মানে বেশ পরিচিত মানবাধিকার কর্মী, যিনি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য, জনাব নূর খান লিটন, আপনার বক্তব্য শুনে অসুস্থতার কথা বলেছেন। একইভাবে ডক্টর সাইমেম পারভেজ, যিনি বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত উপদেষ্টা, উনি বলেছেন যে একইভাবে শেখ হাসিনার সময়কার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সংবাদের পত্রে প্রতিবেদন থেকেই জানা গেছে। আমরা মাজুর আল মতিন, সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বলেছেন শফিক ভাই যে লেন্সে দেখলেন, আসলে পৃথিবীকে, বাংলাদেশকে, আবু সাইদকে কিন্তু এই লেন্সেই পুলিশ দেখেছিল। জনাব শফিকুল আলম, আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই যে মানে আমরা সাংবাদিক শফিকুল আলম এবং মানে এটা পরিচয়টা আলাদা, কিন্তু আপনার চিন্তার ধারাতেও এটা পরিবর্তন নিয়ে এসছে কিনা আপনার? না না, আমি এই বিষয়টা নিয়ে আমি আগেও বলেছি। এটা এমন না যে এই গভর্নমেন্টের সময় আমি এই কথাটা বলেছি, এর আগেও আমার এইটা অবজারভেশন। আপনি যখন হিউম্যান রাইটস নিয়ে কাজ করবেন, তখন শুধুমাত্র আপনি যদি পত্রিকার উপরে আপনি ট্রাস্ট করেন, তাহলে আপনার যেটা হয় যে একটা ডিস্টর্টেড রিপোর্ট আসার সম্ভাবনা থাকে। কেন, পত্রিকার যারা সাংবাদিক তারা ডেডলাইন নিয়ে কাজ করে, মানে আজকের মধ্যে তার রিপোর্টটা দিতে হবে। তো ডেডলাইনের উপরে কাজ করলে যেটা হয় যে এতে আপনার ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তার তো আর ডেডলাইন নিয়ে কাজ না। তো একটা মার্ডার, এই মার্ডারটা সে খুব অনেস্টলি এবং খুব ডিপলি সে ইনভেস্টিগেট করতে পারে। তো ফলে যেই জিনিসটা উনি পত্রিকা ডেইলি স্টার দেখে নিচ্ছেন বা ঢাকা ট্রিবিউন বা আমার দেশ থেকে নিচ্ছেন, সেই জিনিসটা উনি কিন্তু নিজে ইনভেস্টিগেট করতে পারেন। আমার ওইখানেই কথা যে আমি বলছিলাম যে আপনি নিজে আরেকটু টাকা খরচ করে, ফান্ড মোবিলাইজ করে, যেই সমস্ত হিউম্যান রাইটস এর যেগুলো ইনসিডেন্ট হচ্ছে, বড় বড় ইনসিডেন্ট, আপনি এটা নিজে ইনভেস্টিগেট করেন, দেখেন। কেননা আমরা অনেক ডিসক্রিপেন্সি পাচ্ছি। আপনার একটা উদাহরণ দেই, যে যারা মফস্বলের সাংবাদিক আছেন, হ্যাঁ, যারা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, তার কিন্তু আপনি ভালোই জানেন তার 10টা আইডেন্টিটি থাকে। হ্যাঁ, সে একই ধারে সে সাংবাদিক, একই ধারে সে পলিটিক্যাল পার্টির সে লিডার, একই সাথে সে স্কুলের টিচার, একই সাথে সে বিজনেসম্যান, একই সাথে সে নানাবিধ কালচারাল অর্গানাইজেশনে সে থাকে। যে যখন ওই সাংবাদিক ধরেন কোন রকমের কোনো টার্গেটের শিকার হন বা কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হন, কোনো কেউ যদি থ্রেট করেন, তো এইটাকে অনেকে যে এই সাংবাদিক থ্রেট পেয়েছেন। আসলে উনি কি সাংবাদিকতার জন্য থ্রেট পেলেন, নাকি উনি ওনার বিজনেস সংক্রান্ত কোনো কারণে থ্রেট পেলেন, বা ওনার ওই এর ফলে যেটা হয় যে আপনি দেখা যায় যে বাংলাদেশে একটা রিপোর্ট এসছে 496 জন সাংবাদিক থ্রেট পেয়েছে বা হ্যারাসমেন্ট করা হয়েছে বা থ্রেট পেয়েছেন। আমার কথা হলো এই যে এই জিনিসটা আপনি একটা সাংবাদিক, এই হিউম্যান রাইটস গ্রুপগুলোর উচিত প্রত্যেকটা মানে এটাকে থ্রেটটাকে বাছা, উনি কি কারণে ওনার প্রতি থ্রেটটা আসলো। না হলে হয় কি বাইরে একটা ডিস্টর্টেড পিকচার যায়, এই ডিস্টর্টেড পিকচার বাংলাদেশকে নিয়ে এক ধরনের বাজে একটা ইমপ্রেশন তৈরি হয়। এই কথা আপনি ঠিকই বলছেন যে কিন্তু আমরা কিন্তু যখন থেকে বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলি কাজ করতে শুরু করছে, তারপর থেকে কিন্তু এই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল যে তারা শুধু সংবাদপত্রের প্রতিবেদনের উপর ডিপেন্ড করতেছে কিনা। কিন্তু আমরা কিন্তু এটা দেখছি যে প্রত্যেকটা মানবাধিকার সংস্থারই কিন্তু নিজস্ব রেপোর্টিয়ার আছেন বা নিজস্ব ফিল্ড ওয়ার্কার আছেন যারা এটা খোঁজ খবর নিয়ে থাকেন। তো আপনি যেরকমটা বলছেন যে হয়তো তাদের এটা প্রাইমারি সোর্স হয়তো নিউজ পেপার, সঠিক ভাই, কিন্তু প্রাইমারি সোর্স তো কাজ করেছে, আইন ও সালিশ কেন্দ্র বেশ কিছু কাজ করেছে, বাট ইনক্রিজিংলি আমরা ট্রেন্ড দেখছি, মেবি এখন গ্লোবাল ফান্ডিংটা কম, ফলে ইনক্রিজিংলি ট্রেন্ড আমরা দেখছি যে নিউজ পেপার, আপনি নিজেই দেখেন নিউজ পেপার 8টা নিউজ পেপার মনিটর করে এটা পাওয়া গেছে। এতে হয় কি মানে অ্যাকচুয়াল পিকচারটা আসে না, এটা আমি আমার অবজারভেশনটা দিয়েছি। কিন্তু মানে অনেকটা তো ডিপেন্ড করে হচ্ছে যে পারসেপশনের উপরও। আমরা
যদি সাংবাদিকদের জায়গা থেকে আমরা ব্যাপারটা দেখি যে নিরপেক্ষভাবে আমরা যদি বিচার কাজ বা অপরাধমূলক কাজগুলি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বা আদালতের জন্য রেখে দেই, তাহলে কিন্তু আমরা দেখব কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে আক্রান্ত লোকেরা যখন পুলিশের সাহায্য চেয়েছেন তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন, একজন রাজনীতিবিদ রয়েছেন। এটা তো হয়েছে। বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে যাদের অভিযোগ করা হয়েছে তাদের 11 মাস, 11.5 মাস, 14 মাস, এখন 14 মাস, রাইট, তাদের জামিন হয় না। এটা তো হইতেছে তো শফিক ভাই। মানে আপনি পরিসংখ্যান এবং মানবাধিকার যদি আলাদা করে সাংবাদিককে কি তার সাংবাদিকতার জন্যই কি অ্যারেস্ট হচ্ছে নাকি অন্য বিষয়ে অ্যারেস্ট হচ্ছেন, এটা তো পুলিশ বলবে। পুলিশের সেই ইখতিয়ার আছে এবং পুলিশ এটা নিয়ে অনেক বলছেও। আর কিছু কিছু কেস যেগুলো জামিনের আসছে, যে জামিন পাচ্ছেন না, বা কিছু কিছু ক্ষেত্রে অনেকের এগেনস্টে মার্ডার কেস দিয়েছেন। এবং আবারও বলি, এই কেসগুলো কিন্তু গভর্নমেন্ট দেননি। মার্ডার কেসগুলো বেশিরভাগই ইন্ডিভিজুয়াল যারা ভিকটিম তাদের ফ্যামিলি দিয়েছেন। তো সেইগুলো ক্ষেত্রে অনেকে জামিন পান নাই। সেই জন্য তো আমরা এই আইনের কিছু চেঞ্জ এনেছি, এনে 173 কি জন্য সিআরপিসির 173-এর আমরা আরেকটা সি বা 3 একটা ধারা যোগ করে এটা যাতে খুব দ্রুত ডিসপোজ অফ করা যায়। এবং এর জন্য আমার মনে হয় 40-50 জনের এটার ইনভেস্টিগেটিভ রিপোর্ট চলেও গেছে। এটা নিয়ে তো কাজ হচ্ছে না। কিন্তু জনাব শফিকুল আলম, আপনি মানে সাংবাদিকতায় আপনি কি করেছেন সেটা আমরা সবাই জানি, যে আপনি আসলে এই 3 দশকের সময় ধরে আপনি সাংবাদিকতা করছেন। এই সময়ের মধ্যে আপনি যদি বলেন যে সরকার মামলা দেয় নাই, সেইটা কি আমরা এটা নিতে পারবো? আমরা তো দেখতে পাচ্ছি যে সরকার যেইটা চাইতেছে, মানে সরকার যখন যা চাচ্ছে তার বিরুদ্ধে মামলাটা নেওয়া হচ্ছে বা মামলাটা থাকতেছে, কারণ অ্যাটর্নি জেনারেল অফিস থেকে না, এটা আমার মনে হয় আপনি আরো ইনভেস্টিগেট করেন। সাংবাদিকগুলোর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেখানে যদি সরকারের কোনো সম্পৃক্ততা পান আপনারা রিপোর্ট করেন। আমরা যেটা জানি যে জুলাই আগস্টে যারা খুন হয়েছেন, যাদের উপরে যাদেরকে গুলি করা হয়েছে, তাদের ফ্যামিলিগুলো এই মামলাগুলো করেছে। এবং এই ক্ষেত্রে আমি নিজে কিছু জিনিস আমার নিজের আমি যদি আপনার সাথে কথা বলা তো আনন্দদায়ক। আমি নিজে যদি নাম বলি, যে ধরেন 71 টিভিতে কাজ করতেন শাকিল সাহেব বা তার স্ত্রী ফারজানা রূপা, তাদের 14 মাস বা 15 মাস ধরে তাদের বিরুদ্ধে মামলাটা কি হত্যা মামলা, খুনের মামলা? এটাকে আপনি দেখেন না, এটা তো এটাই তো বললাম যে ইন্ডিভিজুয়াল কেউ মামলাটা দিয়েছেন, আমরা তো দেই নাই, ইন্ডিভিজুয়াল দিয়েছে। আপনি জানেন, মানে সরকারকে এতে প্রভাব বিস্তার করতেছে যাতে তাদের জামিন না হয়। বা কয়েকদিন আগে যে এই যে মঞ্জুরুল আলম পান্না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন, আপনার বন্ধুই হবেন হয়তো বা আপনার সমবয়সী, আমাদের তো কার্জন আমার বন্ধু না, কার্জনের বিষয়ে আমি অত ভালো জানি না। আচ্ছা, উনি এটা জানি যে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আগের গভর্নমেন্টের খুব ক্লোজ ছিলেন, এটা জানি। মানে আগের গভর্নমেন্টের ক্লোজ ছিলেন, সে ঠিক আছে, মানে সেটা তো আর মানে তার বিরুদ্ধে প্রসিডিংস এর কারণ হইতে পারে না। বাট আমরা তো এটা বলছিও না। তার বিরুদ্ধে পুলিশ যেটা ইনভেস্টিগেট করে যেটা পেয়েছে সে অনুযায়ী তারা চার্জ এনেছে। ওকে, মানে সে অনুযায়ী তারা, আপনি মনে করছেন সরকারের মধ্যে থেকে কোনো মানে প্রভাব বিস্তার করা বা আদালত মানে কে বলে দেওয়া, সেটা আপনি আমাদের মাননীয় ল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেন, বা যারা কোর্ট সংক্রান্ত যারা দেখেন ওনারা। আমি সুপার জানি এগুলো বিষয়ে সরকার ইনফ্লুয়েন্স করে না। ধরেন মানে অন্য কাউকে দিয়ে উদাহরণ দিলে তো এটা মুশকিল, আমি আমারে দিয়ে উদাহরণ দিই। ধরেন আমাকে আপনারা এনসিপির উপদেষ্টা হিসেবে নিলেন, আমার স্ট্যাটাসটা আসলে কি হবে? মানে আমি আজকে যদি আপনারা সরকার গঠন করেন, আচ্ছা সরকার গঠনের কথা আপনি বাদ দেন, আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টির কমিটি হয়, সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কি হবে? মানে আমি না বুঝলাম, সেই উপদেশটা কি সহসভাপতির উপরে, সহসভাপতির নিচে, সভাপতির উপরে, সম্পাদকের নিচে, কিরকম? যেমন বিএনপিটা আমি জানি, আওয়ামী লীগেরটাও আমি জানতাম, এখন তো আর জানি না, কিন্তু মানে নতুন যদি দল হয়ে থাকে, কিন্তু বিএনপিটা আমি জানি, এখনো জানি। দেখেন, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে মেটাফরিক অর্নামেন্টাল যে পোস্টগুলো ছিল আগে, মানে অর্নামেন্টাল অনেকগুলো, 100 উপদেষ্টা, 200 হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট, 500 হচ্ছে, মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হইতো। রাইট, আমরা অতীতের, আমি নাম মেনশন করছি না, অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য বা অনেককে হচ্ছে খুশি করার জন্য এইভাবে হচ্ছে 150 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, যারা হচ্ছে এই পদটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট ঘোরাফেরা করতো, আলটিমেটলি ফাংশনাল না। রেদার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটা ফাংশনাল একটা পোস্ট হোক। আপনাকে আমি উপদেষ্টা হচ্ছে
আমরা দিব কিনা সেটা হচ্ছে আমরা আলাপ আলোচনা করে, মানে যেই হোক, মানে এনিওয়ান, আমরা পার্সোনিফাই করতে চাচ্ছি না, মানে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যাদেরকে আমরা উপদেষ্টা আমরা চাচ্ছি দুই ধরনের। একটা হচ্ছে রাজনৈতিক উপদেষ্টা। রাজনৈতিক উপদেষ্টা হচ্ছে সে আমার পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করবে, সে পার্টিজান উপদেষ্টা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, আপনারা তাদেরকে এমপি ইলেকশনের টিকিট দিবেন? আমি তো সেটাই বললাম যে একটা হচ্ছে পার্টিজান হচ্ছে উপদেষ্টা, যে আমার পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করবে এনসিপির, আর একটা হচ্ছে অরাজনৈতিক, সে হয়তো এনসিপির রাজনীতি করবে না, কিন্তু বা এনসিপির হয়তো একদম সদস্য হিসেবে, যেটা সদস্য ফর্ম কিনে এনসিপির সদস্য হওয়া, মানে উপদেষ্টাদের এনসিপি সদস্য হইতে হবে। মনে করেন জামাতের প্রধান, তিনি এনসিপির উপদেষ্টা হইতে পারবেন। আমরা দুই ধরনের উপদেষ্টা, আমি শুরু থেকেই বলছি একই কথা। অরাজনৈতিক উপদেষ্টাকে আমরা দুই ধরনের, একটা হচ্ছে রাজনৈতিক উপদেষ্টা, একটা হচ্ছে অরাজনৈতিক উপদেষ্টা। অন্য একটা দলের রাজনৈতিক আপনার এখানে এসে উপদেষ্টা হলেন, এটা হবে? আমরা একটা অরাজনৈতিক উপদেষ্টাকে তো নিশ্চয়ই হচ্ছে এই পার্লামেন্টের হচ্ছে দিব না, মানে রাজনৈতিক উপদেষ্টা সেক্ষেত্রে হচ্ছে সংসদীয় ইলেকশনের, সেক্ষেত্রে আমরা অবশ্যই নমিনেট করতে, আলোচনা সাপেক্ষে নমিনেট। অরাজনৈতিক উপদেষ্টা কি অন্য একটা রাজনৈতিক দল করেও আপনাদের উপদেষ্টা হতে পারবেন কিনা? দেখেন, এই অরাজনৈতিক উপদেষ্টা যারা থাকেন নর্মালি, যারা বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক, যাদের হচ্ছে দীর্ঘদিনের রাজনীতি করার একটা অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলকে উপদেশ দেয় কোনো বিষয়ে, সেক্ষেত্রে তার উপদেশ নিতে তো সেক্ষেত্রে এটার কোনো ধরনের কোনো ধরনের সেন্সরশিপ থাকার কথা নয়। ওকে, আমরা আবার একটু এনসিপিতে ফিরে আসি, কারণ এই দলটা তো কি বলবো, যখন এই দলটি গঠিত হয়েছে তখনও সবাই, আজকে যারা আপনাদের রাজনৈতিক বিরোধী দল তাদের মধ্যে থেকে যারা বিএনপি, জামায়াত ইসলামী সহ বড় বড় রাজনৈতিক দলের অনেকেই এনসিপির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন, তারা শুভেচ্ছা জানিয়েছেন, আমরাও সকলে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়েছি, এখনো স্বাগত এবং শুভেচ্ছা জানাই, এবং সেজন্য একটু দলটাকে একটু বুঝতেও চাই। হাসান, আপনার কাছে কি মনে হয় যে এনসিপি অনেকগুলা দল? কারণ মানে নাহিদ, আক্তার, হাসনাত, সারজয়েস, পাটোয়ারি বা তাসনিম জারা, সামান্থা বা তাসনুবার এনসিপি, এরা সব আলাদা আলাদা এনসিপি, আপনার কাছে এরকম মনে হয়? আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন, আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি। যেমন হেফাজতের সম্মেলনে আপনার অবস্থান, আবার সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া, এইটাকে শিষ্টাচার বহির্ভূত বলা পাটোয়ারির। আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান, আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান হেফাজত, সেই ক্ষেত্রে কি আপনার আলাদা আলাদা দল কিনা, আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। ওকে ফাইন। প্রথমত হচ্ছে এই আলোচনাটাকে দুই ভাগে, মানে দুইটা লেয়ারে করতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে যেটা হয়েছে, ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি আমাদের ছিল না, মানে ইন্ট্রা পার্টি মানে একটা একদম মানে ওয়ান ম্যান সেন্ট্রিক হচ্ছে রাজনৈতিক দলগুলো ছিল, যেখানে রাজনৈতিক দলের, আমি দুইটা লেয়ার শেষ করার পরে আপনি এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেন। তো সেক্ষেত্রে যেটা হতো যে একটা ভয়েসে, সিঙ্গেল ভয়েস, যে একজন যা বলতো একদম ডাউনওয়ার্ডস পর্যন্ত একই ধরনের ভয়েস সেখানে ইকো হইতো। কিন্তু আমরা যেহেতু 5 আগস্টের পরে অনেক যারা অভ্যুত্থানে ছিল তাদের মধ্যে, তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক দলটা গঠিত হয়েছে, সেখানে আমাদের মধ্যে সেটা আগে ছিল না। এই কারণে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে। মাই গুডনেস, যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জা ফখরুল সাহেব একটা ধরনের একটা কথা বলেছেন, এবং পাবলিকলি সেটা রিজভী সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না। এটা হচ্ছে একটা বিষয়, অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে, নিজ দলের মানুষের স্ট্যান্ডের সমালোচনা করা যাবে। এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমাদের যেহেতু দলটা গঠিত হয়েছে মাত্র 4 মাস হয়েছে, তো 4 মাসের মধ্যে নানা টানাপোড়েন, প্রবলেম সলভ, এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ এখানে এসছে, বিভিন্ন চিন্তার মানুষ এখানে এসছে, একটা অনেক কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভের মধ্য দিয়ে, কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই যে বিভিন্ন মত পার্থক্য গুলো থাকে, মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মত পার্থক্য গুলো থাকে, তখন সেটা একটা শেপে আসে। তো স্বাভাবিকভাবে আপনি 3-4 মাসের মধ্যেই যে এটার একদম একটা সবার মানে ইউনিনিমাস একটা ক্যারেক্টারিস্টিক্স দাঁড়াবে, সেটা হচ্ছে 3 মাস খুব কম সময় সেটির জন্য। তবে ক্রমশ সেটার একটা পর্যায় বা দিন যত যাবে সেটার একটা জি
প্রথম কথা হচ্ছে ইন্টারপার্টি ডেমোক্রেসির কথা আপনি বলতেছিলেন। ইন্টারপার্টি ডেমোক্রেসিতে কোনো শাস্তি দেওয়ার বা কোনো রকম কোনো জবাবদিহিতা করার, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলার এরকম কোনো রীতি আছে কিনা আপনি জানতেছিলেন। আপনি আবার ভালো করে বাংলাদেশের রাজনৈতিক হিস্ট্রি পড়েন, আপনি দেখবেন যে অসংখ্য এরকম উদাহরণ আছে। বদরুদ্দোজা চৌধুরী থেকে শুরু করে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে আব্দুল মান্নান ভূঁইয়া থেকে শুরু করে সাইফুর রহমান এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকের কথা যদি আপনি দেখেন, আপনি যদি বাংলাদেশের বাম গণতান্ত্রিক আপনি দেখেন, আলাদা মন্তব্য দেওয়ার জন্য তাদেরকে পার্টিতে সাফার করতে হয়েছে, কাউকে কাউকে পার্টি থেকে বেরিয়ে আসতে হয়েছে, সেরকম অসংখ্য ঘটনা ঘটেছে। বর্তমানেও যদি আপনি আসেন, এই 3 সপ্তাহের মধ্যে বিএনপি তাদের অন্তত শীর্ষ 2 নেতাকে 2 বার করে শোকজ নোটিশ দিয়ে এসছে, আলাদা আলাদা করে, শুধুমাত্র মন্তব্য করার জন্য। সুতরাং এটা যদি শুধুমাত্র আপনাদের পার্টির একচেটিয়া, সেটা আপনি বলেন না। আর 2 নাম্বার কথা হলো, আপনি তাহলে এবার পরিষ্কার করেন, আপনি আমাকে একটু পরিষ্কার করেন যে কোন এনসিপিটা তাহলে আসল এনসিপি। আমি যখন দেখি যে এনসিপি একটা, আমি আপনাকে বলি, হেফাজতের ক্ষেত্রে আপনার অবস্থান, নারীদের ক্ষেত্রে আপনার অবস্থান, সেনাবাহিনীর ক্ষেত্রে আপনার অবস্থান থেকে আমরা হেফাজতের বাইরে সেনাবাহিনী, আমি একটু বুঝতে চাই, আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে যে হেফাজতের প্রশ্নে আমার অবস্থান কি ছিল, মানে হেফাজতের ওই সমাবেশে আমার অবস্থান কি ছিল। সেখানে উপস্থিত ছিলেন, আপনি সেখানে গিয়েছিলেন পরে, এবং সেখানে আপনি বক্তব্য রেখেছেন নারী কমিশনের বক্তব্য প্রসঙ্গে। তো সেখানে আপনি বক্তব্য রেখেছেন এবং আপনি বক্তব্য রেখেছেন না, দাঁড়ান, আপনি আমাকে প্রশ্ন করলে করতেই পারেন, আপনি আমাদের মানে আংশিক সত্য, সেটা আংশিক সত্য, আংশিক সত্য। আমি হেফাজতের প্রোগ্রামে গিয়েছি, এটা সত্য, কিন্তু পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেখানে নারী কমিশনের বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি। আপনি ভিডিও আছে, সব জায়গায় আছে। আমার প্রশ্নের জবাব দেন। একটা আমার বিষয়, 2 নম্বর বিষয়, হেফাজত সেই সভাটা আহ্বানই করেছিল নারী কমিশনের রিপোর্টের এগেইনস্টে। আপনি সেখানে জেনে বুঝেই গিয়েছেন এবং একাত্মতা করতেই গিয়েছেন সেখানে। এক নম্বর বিষয়, আমি একদম অন এয়ারে বলছি আপনাকে, কোনো ইনফরমালি কোনো আলাদা ভাবে বলছি না, অন এয়ারে বলছি। ওই প্রোগ্রামটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল, সেখানে যে হেফাজতে শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, সেই শাপলা হত্যাকাণ্ডের এই বিষয়ে, এবং এর আগে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম, এই প্রোগ্রামের একদিন পরেই ওই প্রোগ্রামটা হয়েছিল আপনার সোহরাওয়ার্দীতে। আমরা সেখানে, আপনি যদি আমার বক্তব্যতে দেখেন, সেখানে আমি স্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলেছি। 2 নম্বর বিষয়, আমি শেষ করি, 2 নম্বর বিষয়, সেখানে নারী কমিশনের যে বিষয়, সেখানে আমি কমিশন বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি, স্পষ্ট উল্লেখ আছে। সেখানে আমি বলেছি যে নারীদের যে যোগ্য হিস্সা রয়েছে, নারীদের যথাযথ, আমি আপনার বক্তব্য শুনেছি, আমি আপনার বক্তব্য শুনেছি, এবং এই কমিশন নিয়ে যদি কোনো ধরনের মতপার্থক্য থেকে থাকে, সেটি নিয়ে আলোচনার ভিত্তিতে সেটি সমাধান হতে হবে। এবং সেখানে নারীদেরকে নিয়ে হেফাজতের ওইখানে আপনার অবস্থান কি এনসিপির অবস্থান? আমি কোয়ালিটেটিভ ইয়াতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আপনার অবস্থান এনসিপির অবস্থান কিনা। আমাদের এনসিপির নারী কমিশনের বিষয়ে এই অবস্থানটাই ছিল, আমি যে অবস্থানটা, যেই কথাটা সেখানে আমরা বলেছি।